আসসালামু আলাইকুম, সকলকে অভিনন্দন। আমি মহিনুর ইসলাম। আমাদের এসএসসি বায়োলজির দ্বিতীয় অধ্যায়ের জীবকোষ টিস্যু থেকে এই অংশটি নিয়ে আলোচনা করব। এই অংশটির নাম হচ্ছে আমার কোষপ্রাচীর, অর্থাৎ কোষপ্রাচীরের গঠন। আজকের পরে কোষপ্রাচীরের গঠনের উপর বা কোষপ্রাচীর উপর কোনো ডাউট থাকবে না ইনশাআল্লাহ। এখন কোষপ্রাচীর জিনিসটা কি? প্রত্যেকটা জিনিসেরই কি একটি প্রাচীর থাকে। দেয়াল একটি প্রাচীর, আমাদের চামড়াও একটি প্রাচীর, এভাবে প্রত্যেকটি কোষেরও কি থাকে একটি প্রাচীর থাকে। এই প্রাচীরটির নাম হচ্ছে কোষের যেহেতু প্রাচীর তাই এটার নাম কোষপ্রাচীর। এই কোষপ্রাচীরটা হয়ে যায় মৃত এবং জড়বস্তু। এই কোষপ্রাচীরটা হয় কিরকম? এই কোষপ্রাচীরটা হয় মৃত এবং জড়বস্তু, অর্থাৎ কোষের চারপাশে একটি প্রাচীর থাকে চারপাশে, অর্থাৎ একটি কোষের চারপাশে যে মৃত এবং জড়বস্তুর আবরণ থাকে, মৃত এবং জড়বস্তুর কি আবরণ থাকে, ওই আবরণকে বলা হয় আমার কোষপ্রাচীর। অর্থাৎ একটি কোষের চারপাশে যে মৃত এবং জড়বস্তুর আবরণ থাকে, ওই আবরণকে বলা হয় আমার কোষপ্রাচীর। কোন আসতে পারে কোষপ্রাচীর কি? কোষের চারপাশে যে মৃত এবং জড়বস্তুর আবরণ থাকে তাকে কোষপ্রাচীর বলে। তারপরে দেখো, এ হচ্ছে আমার একটি কোষপ্রাচীরের চিত্র। কিসের চিত্র? এ হচ্ছে আমার একটি কোষপ্রাচীরের চিত্র। কোষপ্রাচীরের চিত্র, তাহলে চিত্র কিসের চিত্র? কিসের চিত্র? চিত্র হচ্ছে কোষপ্রাচীর। আমার কোষপ্রাচীরের কি একটা চিত্র। কোষপ্রাচীরের একটি হচ্ছে কিসের চিত্র? একটি কোষপ্রাচীরের চিত্র। অর্থাৎ কোষের চারপাশে যে মৃত এবং জড়বস্তুর আবরণ থাকে, ওই আবরণকে বলা হয় আমার কোষপ্রাচীর। এ হচ্ছে কোষপ্রাচীর, এ হচ্ছে একটি কোষপ্রাচীর। দুটি কোষপ্রাচীর কি হচ্ছে, এই যে মাঝের যে কালো অংশটি আছে, ওই কালো অংশটি দ্বারা দুটি কোষপ্রাচীর পরস্পর যুক্ত আছে। এই কালো অংশটির নাম হচ্ছে আমার মধ্যপর্দা। কালো অংশটির নাম কি আমার? কালো অংশটির নাম হচ্ছে আমার মধ্যপর্দা। কালো অংশটির নাম কি? কালো অংশটির নাম কি? এই কালো অংশটির নাম হচ্ছে আমার মধ্যপর্দা। অর্থাৎ মধ্যপর্দা জিনিসটা কি? মধ্যপর্দা জিনিসটি হচ্ছে দুটি কোষপ্রাচীর। এ হচ্ছে আমার একটি কোষপ্রাচীর, এ হচ্ছে আমার একটি কোষপ্রাচীর। অর্থাৎ দুটি কোষপ্রাচীর পরস্পর যে পর্দা দ্বারা যুক্ত থাকে, ওই পর্দার নাম হচ্ছে আমার কি? মধ্যপর্দা। ওই পর্দার নাম কি? মধ্যপর্দা। অর্থাৎ দুটি কোষপ্রাচীর যে পর্দা দ্বারা যুক্ত থাকে, ওই পর্দাটির নাম হচ্ছে আমার মধ্যপর্দা। এখন দেখো, মধ্যপর্দার সাথে একটি অংশ, এই অংশটি এখানে জড়িত আছে। এই জড়িত অংশটির নাম কি? এই জড়িত অংশটির নাম হচ্ছে আমার প্রাথমিক প্রাচীর। কি প্রাচীর? প্রাথমিক প্রাচীর। অর্থাৎ মধ্যপর্দার সাথে প্রাথমিক প্রাচীর। প্রাথমিক প্রাচীর অর্থাৎ এই মধ্যপর্দার সাথে যে একটি প্রাচীর থাকে, ওই প্রাচীরটির নাম কি আমার? প্রাথমিক প্রাচীর। তাহলে প্রাথমিক প্রাচীর কি? মধ্যপর্দার সাথে যে প্রাচীরটি যুক্ত থাকে, ওই প্রাচীরটির নাম হচ্ছে আমাদের প্রাথমিক প্রাচীর। প্রাথমিক প্রাচীরের সাথে আমরা দেখতেছি আরো 3 স্তর, অর্থাৎ 1 স্তর 2 স্তর 3 স্তর বিশিষ্ট আমার আরেকটি প্রাচীর যুক্ত আছে। আরেকটি প্রাচীর কি আছে? যুক্ত আছে। ওই প্রাচীরটির নাম কি? অর্থাৎ 3 স্তর বিশিষ্ট একটি প্রাচীর। 3 স্তর কি কি? এই যে ভিতরের যে সবচেয়ে স্তর আছে, এটা ধরতে গেলে এদিকে যদি আমরা ধরি ভিতর, তাহলে এদিকে হচ্ছে কি সবচেয়ে বাহির, সেটা কি? এ হচ্ছে এই স্তরটি বহিঃস্তর। কি স্তর? বহিঃস্তর। অর্থাৎ এ হচ্ছে স্তরটি কি স্তর? বহিঃস্তর। অর্থাৎ এটি হচ্ছে আমার এই প্রাথমিক প্রাচীর, এই যে গৌণ প্রাচীর আছে 3 স্তর বিশিষ্ট, তার বহিঃস্তর। তারপরে মাঝে যেটি আছে, এটির নাম হচ্ছে আমার মধ্যস্তর। মাঝে যেটি আছে এটির নাম কি? মাঝে যেটি আছে এটির নাম হচ্ছে আমার মধ্যস্তর। তারপরে অবশেষে বাইরে যেগুলো আছে, এগুলো হচ্ছে আমার অন্তঃস্তর। কারণ অন্তঃস্তর কারণ কি? কারণ হচ্ছে আমি যদি এখানে আরেকটি কোষপ্রাচীর রাখি, তাহলে এই কোষপ্রাচীরটি ওইদিকে যুক্ত থাকবে, তাই এটি হচ্ছে আমার বহিঃস্তর, এটি হচ্ছে মধ্যস্তর, এটি হচ্ছে অন্তঃস্তর। এই তিনটা প্রাচীর একসাথে মিলে আরেকটি প্রাচীর গঠিত হয়। ওই প্রাচীরটির নাম কি? এই প্রাচীরটির নাম হচ্ছে আমার গৌণ প্রাচীর। কি প্রাচীর? গৌণ প্রাচীর। গৌণ প্রাচীর অর্থাৎ বহিঃস্তর, মধ্যস্তর এবং অন্তঃস্তর, এই তিনটি প্রাচীর মিলে আমার গঠিত হয় কি? গৌণ প্রাচীর। যদি আসে গৌণ প্রাচীর জিনিসটি কি, আমরা বলবো প্রাথমিক প্রাচীরের সাথে যুক্ত, প্রাথমিক প্রাচীরের সাথে লাগাইল, অর্থাৎ যুক্ত 3 স্তর বিশিষ্ট, বহিঃস্তর, মধ্যস্তর এবং অন্তঃস্তর দ্বারা তৈরি একটি প্রাচীর, যার নাম হচ্ছে গৌণ প্রাচীর। এই হচ্ছে আমার কি? গৌণ প্রাচীর। এখন দেখো, এ হচ্ছে মধ্যপর্দা, তার পাশে যেটা যুক্ত, যার নাম হচ্ছে আমার প্রাথমিক প্রাচীর।
প্রাথমিক প্রাচীরের সাথে যা যুক্ত এটা হচ্ছে 3 স্তর বিশিষ্ট গৌণ প্রাচীর। এখানে যদি আমার একটি কোষ প্রাচীর হয়, যদি একটি কোষ প্রাচীর হয়, আমি দেখতেছি কি দুটি কোষ প্রাচীরের মধ্যবর্তী স্থানে এই স্থানটি একটু ফাঁকা, একটু ফাঁকা, তাহলে এই জিনিসটার নাম কি? এই জিনিসটার নাম হচ্ছে আমার কূপ। কি? কূপ। অর্থাৎ দুটি কোষ প্রাচীরের মধ্যবর্তী স্থানে যে ফাঁকা জায়গা থাকে ও ফাঁকা জায়গাটির নাম কি? কূপ বলে। ফাঁকা জায়গাটির নাম কি? কূপ। এখন মনে করো এ হচ্ছে কমন প্রশ্নের মাঝে আসতে পারে কোষ প্রাচীর কাকে বলে। তাহলে আমরা লিখব একটি কোষের চারপাশে যে মৃত এবং জড়বস্তুর আবরণ থাকে, মৃত এবং জড়বস্তুর আবরণ থাকে, ওই আবরণকে বলা হয় আমার কি? কোষ প্রাচীর বলে। কোন যদি খনন প্রশ্নে আসে কোষ প্রাচীর কাকে বলে, তাহলে আমরা বলবো প্রথমে সংজ্ঞা দিব যে উদ্ভিদে একটি কোষের চারপাশে যে মৃত এবং জড়বস্তুর আবরণ থাকে তাকে কোষ প্রাচীর বলে। তারপরে আমরা লিখবো কি? হ্যাঁ, তারপরে লিখবো কোষ প্রাচীরের প্রধানত তিনটি অংশ। দেখো এ হচ্ছে মধ্যপর্দা, তারপরে প্রাথমিক প্রাচীর, তারপরে গৌণ প্রাচীর। অর্থাৎ এই তিনটি অংশ দ্বারা কোষ প্রাচীর গঠিত। তারপরে আমরা যুক্ত করতে পারি যেমন উদ্ভিদের কোষ প্রাচীর সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন এবং সুবিনিন দ্বারা তৈরি। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর প্রোটিন, লিপিড এবং প্রোটিনস্যাকারাইড দ্বারা তৈরি। এবং ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন দ্বারা তৈরি। আমার গ হয়ে যাবে 2 থেকে 2 ইনশাআল্লাহ। তারপরে মনে করো গণন প্রশ্নের মাঝে আসছে 3 নং, অর্থাৎ গণন প্রশ্নের মাঝে আসছে কোষ প্রাচীরের গঠন বর্ণনা করো। কোষ প্রাচীরের গঠন বর্ণনা করো। তাহলে আমরা কিভাবে কোষ প্রাচীরের গঠন বর্ণনা করব? প্রথমে আমরা উপরে সবার উপরে লিখব কোষ প্রাচীরের সংজ্ঞা। অর্থাৎ উদ্ভিদের মানে একটি কোষের চারপাশে যে মৃত এবং জড়বস্তুর আবরণ থাকে, ওই আবরণকে বলা হয় আমার কি? কোষ প্রাচীর। নিচে কোষ প্রাচীরের গঠন বর্ণনা করা হলো, সংখ্যাটা দিয়া তারপর লিখব নিচে কোষ প্রাচীরের গঠন বর্ণনা করা হলো। তারপরে আমরা সুন্দর করে এই চিত্রটি আঁকবো, সুন্দর করে এই চিত্রটি আঁকবো। আঁকার পরে আমরা বলবো এটি হচ্ছে মধ্যপর্দা, তারপর হচ্ছে প্রাথমিক প্রাচীর, প্রাথমিক প্রাচীরের সাথে 3 স্তর বিশিষ্ট গৌণ প্রাচীর অবস্থান করে। অবশেষে এই ফাঁকগুলোকে আমরা বলবো কূপ, নিচে লিখে দেবো চিত্র কোষ প্রাচীর। তারপরে সুন্দর করে কোষ প্রাচীরে কিতা করবো? এখন কিন্তু কোষ প্রাচীরের বর্ণনা, কোষ প্রাচীরের বর্ণনা আমরা বলবো কোষ প্রাচীরের গঠন বর্ণনা। অর্থাৎ গঠন কিভাবে বর্ণনা করব? গঠন বর্ণনা করব আমরা পরস্পর দুটি কোষ প্রাচীর পরস্পর মধ্যপর্দা দ্বারা যুক্ত থাকে। মধ্যপর্দার সাথে প্রাথমিক প্রাচীর অবস্থান করে, প্রাথমিক প্রাচীরের সাথে 3 স্তর বিশিষ্ট অর্থাৎ বহিঃস্তর, মধ্যস্তর, অন্তঃস্তর বিশিষ্ট গৌণ প্রাচীর অবস্থান করে। পাশাপাশি দুটি কোষ প্রাচীর এর মধ্যবর্তী স্থান একটু গ্যাপ থাকে, একটু ফাঁক থাকে, ওই ফাঁক স্থানটির নাম হচ্ছে আমাদের কি? কূপ বলে। তারপরে আমরা বলবো তারপরে কোষ প্রাচীরের কাজ কি? কোষ প্রাচীরের কাজ হচ্ছে একটি কোষের কাঠামো গঠন করা। একটি কোষের কি গঠন করা? কাঠামো গঠন করা। এই হচ্ছে কোষ প্রাচীরের একটি প্রধান কাজ। তারপরে আমরা বলবো যে উদ্ভিদের কোষ প্রাচীর কি কি দ্বারা তৈরি। উদ্ভিদের কোষ প্রাচীর তোমাদের বইয়ে লেখা আছে সেলুলোজ দ্বারা তৈরি, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন এবং সুবেরিলিন দ্বারা উদ্ভিদের কোষ প্রাচীর তৈরি। তারপরে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি? প্রোটিন, লিপিড এবং পলিস্যাকারাইড দিয়ে ব্যাকটেরিয়া কোষ প্রাচীর তৈরি। তারপর ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন দ্বারা তৈরি। এই অংশটি হচ্ছে আমার তো সিকিউ গণনের লাস্টে লিখবই, এমনকি এমসিকিউর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ যদি তোমার প্রশ্নের মাঝে বোর্ড প্রশ্ন কো, স্কুলের প্রশ্ন কো, টেস্ট পরীক্ষা কো, যদি কোষ প্রাচীরের গঠন বর্ণনা আসে, প্রথম তুমি সংজ্ঞা দিবা কোষের চারপাশে যে মৃত এবং জড়বস্তুর আবরণ থাকে তাকে কোষ প্রাচীর বলে। নিচে কোষ প্রাচীরের গঠন বর্ণনা করা হলো। তারপরে সুন্দর করে চিত্র আঁকবা, তারপরে কোনটির কি নাম তা লিখবা। লেখার পরে তোমরা সুন্দর করে বর্ণনা দিবা। বর্ণনা কিভাবে দিবা? দুটি কোষ প্রাচীর পরস্পর মধ্যপর্দা দ্বারা যুক্ত থাকে, মধ্যপর্দার সাথে প্রাথমিক প্রাচীর অবস্থান করে, প্রাথমিক প্রাচীরের সাথে 3 স্তর বিশিষ্ট গৌণ প্রাচীর অবস্থান করে। গৌণ প্রাচীরের স্তর কয়টি? 3টি। কি কি? বহিঃস্তর, মধ্যস্তর, অন্তঃস্তর। তারপর দুটি কোষ প্রাচীর মধ্যবর্তী যে ফাঁকা স্থান থাকে, এই ফাঁকা স্থানটির নাম কি? ফাঁকা স্থানটির নাম হচ্ছে আমার কূপ। তারপরে বলবা উদ্ভিদের কোষ প্রাচীর কি দ্বারা তৈরি, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি দ্বারা তৈরি, ছত্রাকের কোষ প্রাচীর কি দ্বারা তৈরি। তাহলে তোমার যদি 1 নং এ আসে তাহলে 1 এর 1, 2 নং এ আসলে 2 থেকে 2, 3 নং এ আসলে 3 থেকে 3 মার্ক পেয়ে যাবে ইনশাআল্লাহ। নিয়ে আলোচনা করব যে প্রশ্নটি, যে অংশটি যে কোনো বোর্ড পরীক্ষা, স্কুল পরীক্ষা আসতে পারে এবং আসার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই অংশটির নাম হচ্ছে মাইটোকন্ড্রিয়া। আজকে আমরা মাইটোকন্ড্রিয়ার গঠন কিভাবে লিখব এবং মাইটোকন্ড্রিয়া প্রশ্নটি কিভাবে আসতে পারে তা দেখব। এবং আজকের পরে মাইটোকন্ড্রিয়ার উপরে কোনো ডাউট থাকবে না ইনশাআল্লাহ। এখন আগে মাইটোকন্ড্রিয়ার যে চিত্রটি আছে কিভাবে চিত্রটি আঁকবো তা আমরা দেখে নিই। প্রথমে দেখো এই যে মাইটোকন্ড্রিয়া আছে কিভাবে আঁকবো তার জন্য এইভাবে ডট ডট দাগ দিয়ে নিবা, অর্থাৎ এভাবে একটি দাগ দিয়ে নিবা। দেওয়ার পরে তারপরে তোমরা কিভাবে ভিতরের দিকে এগুলাকে ভিতরের দিকে বাস করে দিবা, ভিতরের দিকে বাস করে দেওয়ার পর
এদিকে এইভাবে একটি বৃত্তাকার দিয়ে দিবা, তারপর এগুলা বৃত্ত দিয়ে দিবা, ছোট ছোট ফুটা দিয়ে দিবা বৃত্ত। এই আমরা ফুটা ফুটা যে ম্যাট্রিক্সগুলো আছে এগুলো আমরা দিয়ে দিব। এখন এর ভিতরে ম্যাট্রিক্স আছে, অর্থাৎ মাইটোকন্ড্রিয়ার ভিতরে ম্যাট্রিক্স আছে, ওই ম্যাট্রিক্সগুলো আমরা কি করলাম দিয়ে দিলাম। এখন দেখো মাইটোকন্ড্রিয়া, এখন দেখো তুমি মাইটোকন্ড্রিয়ার দুটি স্তর, অর্থাৎ যে ঝিল্লি আছে ঝিল্লির হচ্ছে আমার দুটি স্তর, একটি হচ্ছে আমার বুহি ঝিল্লি, এটার নাম কি, এর নাম হচ্ছে আমার বুহি ঝিল্লি। অর্থাৎ মাইটোকন্ড্রিয়ার ঝিল্লি কয়টি, দুইটি, একটা হচ্ছে বুহি ঝিল্লি। এবং দেখো এই এখানে দুটি ঝিল্লি দেখতে পাচ্ছি, একটি হচ্ছে এই আর একটি এই, অর্থাৎ এখানে দুটি ঝিল্লি, এটার নাম হচ্ছে আমার বুহি ঝিল্লি। এবং ভিতরের দিকে যে বাস করা আছে এগুলা হচ্ছে আমার আরেকটি ঝিল্লি, এটা হচ্ছে আমার অন্তঃঝিল্লি। এগুলা কি, এই ঝিল্লিটার নাম কি, এই ঝিল্লিটার নাম হচ্ছে আমার অন্তঃঝিল্লি। এই ঝিল্লিটার নাম কি আমার, এই ঝিল্লিটার নাম হচ্ছে আমার অন্তঃঝিল্লি। এখন দেখো যে অন্তঃঝিল্লি আছে, অন্তঃঝিল্লি মাইটোকন্ড্রিয়ার ভিতরের দিকে, মাইটোকন্ড্রিয়ার ভিতরের দিকে কিভাবে বাস করা আছে, অর্থাৎ ভিতরের দিকে বাস করা আছে। এই বাসগুলো আছে যে, এই বাসগুলোর নাম হচ্ছে আমার ক্রিস্টি। বাসগুলোর নাম কি, ক্রিস্টি। বাসগুলোর নাম কি, ক্রিস্টি। অর্থাৎ মাইটোকন্ড্রিয়া ভিতরের ঝিল্লি, মাইটোকন্ড্রিয়ার ভিতরের ঝিল্লি অর্থাৎ অন্তঃঝিল্লি যে ভিতরের দিকে বাস করা আছে, ওই বাসগুলোকে বলা হয় আমার কি, ক্রিস্টি। এখন দেখো এই ক্রিস্টির গায়ে অর্থাৎ ভিতরের ঝিল্লির গায়ে এই ক্ষুদ্র ক্ষুদ্র দানাদার কিছু অঙ্গাণু দেখা যাচ্ছে, এগুলা কি যুক্ত আছে। এই অঙ্গগুলোর নাম কি, এই অঙ্গগুলোর নাম হচ্ছে আমার অক্সিজোম। অঙ্গগুলোর নাম অক্সিজোম। অঙ্গগুলোর নাম কি, অক্সিজোম। অক্সিজোম। অর্থাৎ মাইটোকন্ড্রিয়ার ভিতরের ঝিল্লি অর্থাৎ ক্রিস্টির গায়ে যে বৃন্তযুক্ত দানাগুলো লেগে থাকে, এই দানাগুলোর নাম কি আমার অক্সিজোম। এই অক্সিজোমের মাঝে 100 প্রকার এনজাইম এবং কোএনজাইম বিদ্যমান থাকে। তারপরে দেখো এই মাইটোকন্ড্রিয়ার ভিতরে ফুটো ফুটো আছে, হ্যাঁ, ডট ডট কিছু চিহ্ন দেওয়া আছে। ভিতরের অংশ, এই সম্পূর্ণ অংশটার নাম হচ্ছে আমার ম্যাট্রিক্স। ভিতরের সম্পূর্ণ অংশটার নাম কি, সম্পূর্ণ অংশটার নাম হচ্ছে আমার ম্যাট্রিক্স। ভিতরের সম্পূর্ণ অংশটার নাম কি, ম্যাট্রিক্স। আর এই সম্পূর্ণ চিত্রটা কিসের, এই সম্পূর্ণ চিত্র হচ্ছে আমার চিত্রকার, চিত্র হচ্ছে আমার মাইটোকন্ড্রিয়া, চিত্রকার মাইটোকন্ড্রিয়া। এখন এই মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলা হয়, কোষের শক্তিগড় অথবা কোষের শক্তিগড় অথবা পাওয়ার হাউস বলা হয়, শক্তিগড় অথবা পাওয়ার হাউস বলা হয়। কেন বলা হয়, আমার যে শ্বসন আছে এই শ্বসনের ধাপ হচ্ছে 4টি, অর্থাৎ শ্বসনে কি হয় আমার শক্তি উৎপন্ন হয়, অর্থাৎ এই শক্তি উৎপন্নের ধাপ কয়টি, 4টি। একটা হচ্ছে গ্লাইকোলাইসিস, ইসিটাইল কুয়ে, ক্রেবস চক্র, আর একটা হচ্ছে আমার ইলেকট্রন প্রবাহতন্ত্র। গুরুত্বপূর্ণ 3টি ধাপ, এই গুরুত্বপূর্ণ 3টি ধাপ অর্থাৎ 2টি ধাপ সহ ক্রেবস চক্র মাইটোকন্ড্রিয়াতে সংঘটিত হয়। এবং ক্রেবস চক্র ধাপে 24 এটিপি উৎপন্ন হয়। এই কারণে মাইটোকন্ড্রিয়ার ভিতরে যেহেতু শক্তি উৎপন্ন হয়, তাই মাইটোকন্ড্রিয়াকে আমার কোষের পাওয়ার হাউস বলা হয়। এটা খনন প্রশ্ন আসতে পারে, মাইটোকন্ড্রিয়াকে কেন কোষের পাওয়ার হাউস বলা হয়, কারণ সবাত শ্বসনের যে গুরুত্বপূর্ণ ধাপগুলো আছে 3টি ধাপ এখানে মাইটোকন্ড্রিয়ার ভিতরে সংঘটিত হয় এবং বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন হয়। এবং ক্রেবস চক্র ধাপে যেহেতু 24 এটিপি তৈরি হয়, তাই মাইটোকন্ড্রিয়াকে আমার কোষের পাওয়ার হাউস বলা হয়। এখন প্রশ্নের মাঝে তোমার চিত্র দেওয়া থাকতে পারে অথবা দেওয়া থাকতে পারে একটি চিত্র দেওয়া হচ্ছে কোষের পাওয়ার হাউস, অথবা যেখানে সবাত শ্বসনের 3টি ধাপ সংঘটিত হয়, এরকম একটি ইঙ্গিত দিয়ে বলবে এই অঙ্গটির গঠন বর্ণনা করো। তাহলে কিভাবে গঠন বর্ণনা করবা, তাহলে এইভাবে যে গঠন বর্ণনা করবা, অর্থাৎ কিভাবে প্রথম গঠন বর্ণনা করবা, বলবা উদ্দীপকের অঙ্গাণুটি হচ্ছে মাইটোকন্ড্রিয়া, উদ্দীপকের অঙ্গাণুটি হচ্ছে মাইটোকন্ড্রিয়া, নিচে মাইটোকন্ড্রিয়ার গঠন বর্ণনা করা হলো। তারপরে কি করবা, সুন্দর করে এইভাবে মাইটোকন্ড্রিয়ার চিত্রটি এঁকে দিবা। এখন অঙ্কন করবা। এখন যে হুবহু বইয়ের মতো হবে হতে হবে এরকম কোনো কি নাই, বাধা ধরা নিয়ম নাই। তোমার স্যার বুঝতে পারলেই হচ্ছে যে এটি হচ্ছে একটি মাইটোকন্ড্রিয়ার চিত্র, তাহলে তোমার হয়ে যাবে। এভাবে একটা সুন্দর করে চিত্র আঁকবা। তারপরে কোনটির নাম কি, বুহিঝিল্লি, অন্তঃঝিল্লি, ক্রিস্টি, অক্সিজোম, ম্যাট্রিক্স, এগুলোর নাম তুমি সুন্দর করে দিয়ে দিবা। সুন্দর করে দিয়ে দেওয়ার পরে তুমি বলবা প্রথম কি বাইরে আছে কি ঝিল্লি, তাহলে তুমি প্রথমে বর্ণনা দিবা কাজ, তুমি প্রথমে সবার প্রথমে বর্ণনা দিবে, এক দিয়ে এইভাবে লিখবা, এইভাবে বর্ণনা দিয়ে লিখবে এইভাবে ঝিল্লি। এই ঝিল্লি দেওয়ার পরে তুমি বলবা মাইটোকন্ড্রিয়া বাহিরে 2 স্তর বিশিষ্ট যে স্থিতিস্থাপক পর্দা থাকে তাকে মাইটোকন্ড্রিয়া ঝিল্লি বলা হয়।
বহিঃঝিল্লি এবং অন্তঃঝিল্লি কথাটা এখানে লিখে দিবা। 2 নম্বর যে বর্ণনাটা দিবা বর্ণনাটা হচ্ছে আমার কি ক্রিস্টির বর্ণনা দিবা। কিসের বর্ণনা দিবা? ক্রিস্টির বর্ণনা। কি ক্রিস্টির বর্ণনা দিবা। ক্রিস্টির বর্ণনা দিবা কি মাইটোকন্ড্রিয়ার ভিতরের ঝিল্লি অর্থাৎ অন্তঃঝিল্লি ভিতরের দিকে যে বাস করা থাকে ওই বাসগুলোকে বলা হয় আমার কি ক্রিস্টি। এগুলো হচ্ছে এলোমেলো ভাবে বাস থাকে অর্থাৎ মাইটোকন্ড্রিয়ার অন্তঃঝিল্লি ভিতরের দিকে বাস থাকে। মাইটোকন্ড্রিয়ার অন্তঃঝিল্লি ভিতরের দিকে বাস থাকে ওই বাসগুলোকে বলা হয় আমার ক্রিস্টি। এগুলো এলোমেলো ভাবে বাস থাকে হচ্ছে তুমি ক্রিস্টি ছাড়া কিতা লিখবা ক্রিস্টির বর্ণনা লিখবা অক্সিজোম। তুমি কি লিখবা অক্সিজোম। অক্সিজোম অক্সিজোমের বর্ণনা কিভাবে দিবা? তুমি অক্সিজোমের বর্ণনা এইভাবে দিবা যে মাইটোকন্ড্রিয়ার ভিতরে হ্যাঁ মাইটোকন্ড্রিয়ার ঝিল্লির ভিতরে যে বাস থাকে বাসগুলোকে বলা হয় আমার কিস্টি এবং কিস্টির গায়ে যে বিন্দুযুক্ত দানাগুলো লেগে থাকে যে বিন্দুযুক্ত দানাগুলো আছে অর্থাৎ কিস্টির গায়ে যে বিন্দুযুক্ত দানাগুলো আছে এগুলোকে বলা হয় আমার কি অক্সিজোম। এগুলোকে বলা হয় আমার অক্সিজোম। এই অক্সিজোমের মাঝে 100 প্রকার এনজাইম এবং কোএনজাইম বিদ্যমান থাকে অর্থাৎ শ্বসনে গুরুত্বপূর্ণ ধাপগুলা এই অক্সিজোমের সাহায্যে হয়ে থাকে অর্থাৎ 100 প্রকার এনজাইম এবং কোএনজাইম কিটা হয় 100 প্রকার এনজাইম এবং কোএনজাইম এর অক্সিজোনে বিদ্যমান থাকে অর্থাৎ অক্সিজোমে কি হয় 100 প্রকার এনজাইম এবং কোএনজাইম থাকে এবং এগুলো হচ্ছে কোথায় থাকে কিস্টির মাঝে লেগে থাকে। অবশ্যই তুমি দিবা ম্যাট্রিক্সের বর্ণনা। কার বর্ণনা? ম্যাট্রিক্সের বর্ণনা। ম্যাট্রিক্স কিটা অর্থাৎ মাইটোকন্ড্রিয়ার ভেতরের অংশকে ম্যাট্রিক্স বলা হয়। মাইটোকন্ড্রিয়ার এই যে সম্পূর্ণ ভিতরের অংশটা এই সম্পূর্ণ অংশকে বলা হয় আমার ম্যাট্রিক্স বলা হয়। তারপরে তুমি লিখবা মাইটোকন্ড্রিয়ার যে অবশ্যই কাজ আছে মাইটোকন্ড্রিয়ার যে কাজ আছে কাজ তুমি অবশ্যই দিবা কাজ। মাইটোকন্ড্রিয়ার কাজ কি? যে দুইটা শক্তি পাওয়ার হাউস তাই কি করে শক্তি উৎপন্ন করে অর্থাৎ মাইটোকন্ড্রিয়ার প্রথম কাজ কি শক্তি উৎপন্ন করা এটি উৎপন্ন করার সাহায্য করে। তারপরে তুমি বলবা যে মাইটোকন্ড্রিয়া শুক্রাণু ডিম্বাণু গঠনে সাহায্য করে উৎপন্নতি কিতা করে সাহায্য করে অর্থাৎ তারপরে হচ্ছে এত পাওয়ার হাউস আমরা বললাম এই তিনটা কাজ তোমরা এখানে লিখে দিবা। এইভাবে আমার মাইটোকন্ড্রিয়ার একটি গঠন কি সম্পূর্ণভাবে শেষ হবে তো ভালো মার্ক পাওয়া যাবে। অর্থাৎ তোমার প্রশ্নের মধ্যে একটু দেওয়া থাকবে তারপর বলো উদ্দীপকের অঙ্গাণুটি হচ্ছে মাইটোকন্ড্রিয়া নিচে মাইটোকন্ড্রিয়ার গঠন বর্ণনা করা হলো তারপরে চিত্র আঁকবা এভাবে নাম লিখবা। নাম লেখার পরে প্রথম লিখবা তুমি ঝিল্লির বর্ণনা দিবা তারপর লিখবা ক্রিস্টির বর্ণনা দিব তারপর অক্সিজোমের বর্ণনা দিব তারপরে হচ্ছে ম্যাট্রিক্সের বর্ণনা দিব তারপরে মাইটোকন্ড্রিয়ার অবশেষে মাইটোকন্ড্রিয়ার কাজ লিখে দিবা। প্লাস্টিড নিয়ে আলোচনা করব। প্লাস্টিড কি অর্থাৎ উদ্ভিদের যে অঙ্গাণু খাদ্য তৈরি করে উদ্ভিদকে রঙিন এবং আকর্ষণীয় করে এবং পরাগায়নে সাহায্য করে তাকে আমার প্লাস্টিড বলা হয়। প্লাস্টিড কাকে বলে? প্লাস্টিড উদ্ভিদের যে অঙ্গাণু কি করে প্রথম খাদ্য তৈরি করে উদ্ভিদের প্লাস্টিড কিটা করে খাদ্য তৈরি করে অর্থাৎ প্লাস্টিডে উদ্ভিদের খাদ্য তৈরি হয়। দুই কি করে উদ্ভিদকে রঙিন তারপরে কি করে আকর্ষণীয় করে রঙিন এবং আকর্ষণীয় করে তারপরে যেহেতু এটা রঙিন করবে এবং আকর্ষণীয় করবে অবশ্যই এটা পরাগায়নে কিটা করবে পরাগায়নে সাহায্য করবে। পরাগায়নে কিটা করবে পরাগায়নে সাহায্য করবে অর্থাৎ উদ্ভিদের যে অঙ্গাণু খাদ্য তৈরি করে রঙিন এবং উদ্ভিদকে আকর্ষণীয় করে পরাগায়নে সাহায্য করে তাকে প্লাস্টিড বলা হয়। উদ্ভিদ কোষ এবং পানি কোষের মাঝে পার্থক্য খুঁজতে গেলে এই প্লাস্টিড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। অর্থাৎ প্লাস্টিড উদ্ভিদ কোষ এবং পানি কোষের মাঝে অনন্য একটি পার্থক্যের বৈশিষ্ট্য অর্থাৎ উদ্ভিদ কোষে প্লাস্টিড থাকে পানি কোষে প্লাস্টিড থাকে না। এই প্লাস্টিড কাকে বলে? উদ্ভিদের যে অঙ্গাণু খাদ্য তৈরি করে উদ্ভিদকে রঙিন এবং আকর্ষণীয় করে পরাগায়নে সাহায্য করে তাকে আমার প্লাস্টিড বলা হয়। প্লাস্টিড বলা হয়। এই প্লাস্টিড হচ্ছে 3 প্রকার। এই প্লাস্টিড কয় প্রকার? এই প্লাস্টিড হচ্ছে আমার 3 প্রকার। একটা হচ্ছে আমার ক্লোরোপ্লাস্ট, আরেকটা হচ্ছে আমার ক্রোমোপ্লাস্ট, আরেকটা হচ্ছে আমার লিউকোপ্লাস্ট। কি একটি প্লাস্টিড হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, একটি হচ্ছে ক্রোমোপ্লাস্ট, আরেকটি হচ্ছে লিউকোপ্লাস্ট। এই ক্লোরো শব্দের অর্থ হচ্ছে সবুজ অর্থাৎ সবুজ রঙের প্লাস্টিককে ক্লোরোপ্লাস্ট বলে। সবুজ ক্লোরোপ্লাস্ট কাকে বলে? সবুজ রঙের প্লাস্টিককে ক্লোরোপ্লাস্ট বলা হয়। এই যে
ক্রোমোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট কাকে বলে? সবুজ ব্যতীত অন্য সকল রঙিন প্লাস্টিককে আমার যেমন ক্রোমোপ্লাস্ট বলা হয়। ক্রোমোপ্লাস্ট বলা হয়, যেমন হচ্ছে কমলা, লাল, হলুদ, নীল, সবুজ, এগুলো হচ্ছে আমার ক্রোমোপ্লাস্টের উদাহরণ। সবুজ না, সবুজ হচ্ছে আমার ক্লোরোপ্লাস্ট, আর সবুজ ব্যতীত অন্য সব রঙিন প্লাস্টিক হচ্ছে আমার ক্রোমোপ্লাস্ট। অবশ্যই থাকে আমার কি লিউকোপ্লাস্ট। লিউকোপ্লাস্ট কাকে বলে? বর্ণহীন, অর্থাৎ রং নাই, রংহীন, অর্থাৎ সবুজও হবে না, অন্য কোনো রঙিন পদার্থ হবে না, অন্য কোনো রঙিন প্লাস্টিক হবে না, ওই সকল প্লাস্টিককে বলা হয় আমার লিউকোপ্লাস্ট। অর্থাৎ ক্লোরোপ্লাস্ট কাকে বলে? সবুজ রঙের প্লাস্টিককে ক্লোরোপ্লাস্ট বলে। ক্রোমোপ্লাস্ট কাকে বলে? সবুজ ব্যতীত অন্য সকল রঙিন প্লাস্টিককে বলা হয় আমার ক্রোমোপ্লাস্ট। লিউকোপ্লাস্ট কাকে বলে? এই যে রঙিনহীন প্লাস্টিককে বলা হয় আমার কি লিউকোপ্লাস্ট। আজকে আমরা যা নিয়ে আলোচনা করব হচ্ছে ক্লোরোপ্লাস্টের গঠন নিয়ে আলোচনা করব, এবং ক্লোরোপ্লাস্টের খাদ্য যে তৈরি হয় তা নিয়ে আমরা মোটামুটি একটু আলোচনা করব ইনশাআল্লাহ। এই ক্লোরোপ্লাস্টের ভিতরে থাকে ফটোসিনথেটিক ইউনিট। এটাকে এই ক্লোরোপ্লাস্টের ভিতরে একটি জায়গায় থাকে ফটোসিনথেটিক ইউনিট। এই ফটোসিনথেটিক ইউনিটেই সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সংঘটিত হয়। তারপরে আমরা যে শর্করা জাতীয় খাদ্য পাই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়, এটি কি হয়? সম্পন্ন হয়ে থাকে। আমরা মিটিয়ে দিই। আমরা এখন জানি আলোচনা অর্থাৎ ক্লোরোপ্লাস্ট নিয়ে আলোচনা করব। কি নিয়ে? ক্লোরোপ্লাস্ট নিয়ে আলোচনা করব। ক্লোরোপ্লাস্ট কি? সবুজ রঙের প্লাস্টিককে বলা হয়, সবুজ রঙের প্লাস্টিককে বলা হয় আমার কি ক্লোরোপ্লাস্ট। এই ক্লোরোপ্লাস্টের যে ঝিল্লি পর্দা আছে, এই পর্দা হচ্ছে আমার কয়টি? পর্দা হচ্ছে আমার দুটি। এ হচ্ছে আমার কি? এ হচ্ছে আমার গুহি ঝিল্লি, আর এই ভিতরেরটা যে আছে এই ঝিল্লিটার নাম কি আমার? এই ঝিল্লিটার নাম হচ্ছে আমার অন্তঃঝিল্লি। এই ঝিল্লিটির নাম কি? এই ঝিল্লিটির নাম হচ্ছে আমার অন্তঃঝিল্লি। অর্থাৎ একটি ক্লোরোপ্লাস্টের গঠনে বর্ণনা করতে গিয়ে আমি ঝিল্লি পাই কয়টি? দুইটি। একটা হচ্ছে আমার এই দুই স্তর বিশিষ্ট ঝিল্লি, আর একটা হচ্ছে গুহি ঝিল্লি, আর একটা হচ্ছে এই ঝিল্লির অর্থাৎ অন্তঃঝিল্লি। তারপরে তুমি দেখো থালার মতো একটির উপরে একটি ভাবে গুচ্ছিত আছে কিছু পদার্থ। এই সকলগুলো পদার্থকে একত্রে বলা হয় গ্রানাম। কি বলা হয়? এই সকল পদার্থগুলোকে একত্রে বলা হয় গ্রানাম। এই সকল পদার্থগুলোকে একত্রে বলা হয় আমার গ্রানাম। এবং এই গ্রানাম তৈরি হয়েছে কিন্তু আমাদের থালার মতো এটা একটি, দুইটি, তিনটি, এরকম ভাবে 10 থেকে 100টি, অর্থাৎ এরকম ভাবে প্রত্যেকটিকে বলা হবে কি? এই প্রত্যেকটিকে বলা হবে কি? প্রত্যেকটিকে বলা হবে আমার গ্রানাম চক্র। কি চক্র? গ্রানাম চক্র। প্রত্যেকটিকে বলা হবে আমার গ্রানাম চক্র। অর্থাৎ এর প্রত্যেকটি অংশ হচ্ছে গ্রানাম চক্র, আর সম্পূর্ণটি হচ্ছে কি আমার গ্রানাম। দেখো এ হচ্ছে একটা গ্রানাম, এ হচ্ছে একটা গ্রানাম, এ হচ্ছে একটা গ্রানাম, এ হচ্ছে একটা আমার কি গ্রানাম। এই গ্রানামগুলো পরস্পর একটি নালী দ্বারা যুক্ত আছে, এই নালীটার নাম হচ্ছে আমার কি? গ্রানাম ল্যামেলা। এটা গ্রানাম ল্যামেলা। এবং তুমি দেখতে পাচ্ছ অবশ্যই এই ক্লোরোপ্লাস্টের ভিতরে এই ফুটা যে অংশগুলো আপাত জায়গাটি আছে, ওই জায়গাটির নাম হচ্ছে আমার, অবশ্যই তোমরা জানো আশা করি, এটার নাম হচ্ছে আমার ম্যাট্রিক্স। এর নাম কি? এর নাম হচ্ছে আমার ম্যাট্রিক্স। অর্থাৎ এ হচ্ছে আমার ঝিল্লি, এ হচ্ছে আমার গুহি ঝিল্লি, এ হচ্ছে অন্তঃঝিল্লি। এর প্রত্যেকটি ক্ষুদ্র যে অংশগুলো আছে এর নাম হচ্ছে আমার গ্রানাম চক্র, আর এই সম্পূর্ণটুকু একত্রে বলা হয় আমার কি? গ্রানাম। দুটি গ্রানাম একত্রে যে যুক্ত আছে একটি নালী দ্বারা, ওই নালীকে বলা হয় আমার গ্রানাম ল্যামেলা। আর ভেতরে যে জায়গাগুলো আছে জায়গাগুলোর নাম হচ্ছে আমার কি? ম্যাট্রিক্স। এই যে কিসের চিত্র? এর চিত্র হচ্ছে আমার কিসের চিত্র? এর চিত্র হচ্ছে আমার কার? চিত্র হচ্ছে আমার ক্লোরোপ্লাস্টের। কার? ক্লোরোপ্লাস্টের। চিত্র কার? চিত্র হচ্ছে আমার ক্লোরোপ্লাস্ট। এখন আসবে উদ্ভিদের যে অঙ্গাণুতে খাদ্য তৈরি হয় তার গঠন বর্ণনা করো, অথবা আসবে যেখানে, অথবা সরাসরি প্রশ্নের মাঝে আসবে ক্লোরোপ্লাস্টের গঠন বর্ণনা করো, অথবা সবুজ রঙের প্লাস্টিকের গঠন বর্ণনা করো। এভাবে তোমার পরীক্ষায় আসতে পারে। তাহলে কিভাবে তুমি বর্ণনা দিবা? তাহলে বলবা এইভাবে তুমি বর্ণনা দিবা যে সবুজ রঙের প্লাস্টিককে বলা হয় আমার, প্রথম দিবা এইভাবে প্লাস্টিকের সংজ্ঞা দিবা, অর্থাৎ উদ্ভিদের যে অঙ্গাণু উদ্ভিদকে রঙিন করে, আকর্ষণীয় করে এবং তার মাঝে খাদ্য তৈরি হয়,
তাকে বলা হয় প্লাস্টিক। প্লাস্টিক হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, একটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট, একটা হচ্ছে লিউকোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট অর্থাৎ সবুজ রঙের প্লাস্টিককে ক্লোরোপ্লাস্ট বলা হয়। নিচে ক্লোরোপ্লাস্টের গঠন বর্ণনা করা হলো। তারপরে তুমি গঠন বর্ণনা করবা। কিভাবে বর্ণনা করবা? এই ঝিল্লি বর্ণনার ক্ষেত্রে প্রথম তুমি লিখবা, টপিক দিয়ে লিখবা এইভাবে যে প্রথম তুমি লিখবা ঝিল্লি। কি? ঝিল্লি। ঝিল্লির কি করবে? এখন ঝিল্লির বর্ণনা দিবা। ঝিল্লির বর্ণনা কিভাবে দিবা? বলবা যে ক্লোরোপ্লাস্টের বাহিরে দুই স্তর বিশিষ্ট একটি পর্দা থাকে। দুই স্তর বিশিষ্ট একটি ঝিল্লি অথবা পর্দা থাকে যা বাহিরের সাথে কি করে? যোগাযোগ রক্ষা করে। তো হচ্ছে আমার ক্লোরোপ্লাস্টের ঝিল্লি। অর্থাৎ এই ঝিল্লি হচ্ছে এই দুটি ঝিল্লি, অর্থাৎ ক্লোরোপ্লাস্টের বাহিরে যে দুই স্তর বিশিষ্ট ঝিল্লি থাকে তাকে আমার ক্লোরোপ্লাস্টের ঝিল্লি বলা হয়। এই হচ্ছে দুইটি ভাগে বিভক্ত। একটা হচ্ছে আমার বহিঃ ঝিল্লি আর কি অন্তঃ ঝিল্লি। তারপর এই ঝিল্লির পরে তুমি যার বর্ণনা দিবা তার নাম হচ্ছে আমার গ্রানাম চক্র। তারপরে কার বর্ণনা দিবা? গ্রানাম চক্র। কার? গ্রানাম চক্র। গ্রানাম চক্র। এই গ্রানাম চক্র কিভাবে বর্ণনা দিবা? যে গ্রানাম চক্র কিভাবে দিবা? আচ্ছা, গ্রানাম চক্র আগে তুমি দিবা গ্রানামের বর্ণনা। অর্থাৎ তুমি বলবা যে ক্লোরোপ্লাস্টের ভিতরে কতগুলো গ্রানাম চক্র একত্রিত হয়ে যে একটি ইউনিট তৈরি করে তাকে বলা হয় আমার কি? গ্রানাম। তাকে বলা হয় গ্রানাম। অর্থাৎ কতগুলো গ্রানাম চক্র একত্রিত হয়ে যা গঠন করে তাকে বলা হয় আমার কি? গ্রানাম। তো তোমার গ্রানামের গঠন শেষ, বর্ণনা শেষ। তো তারপরে তুমি দিবা গ্রানাম চক্র বর্ণনা। তারপরে তুমি দিবা কি? গ্রানাম চক্র। গ্রানাম চক্রের বর্ণনা। গ্রানাম চক্র কি? গ্রানাম চক্রের বর্ণনা কিভাবে দিবা? গ্রানাম চক্রের বর্ণনা দিবা যে গ্রানামের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে একটি সম্পূর্ণ গ্রানাম, তার যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ আছে তাকে বলা হয় আমার কি? গ্রানাম চক্র। অর্থাৎ গ্রানামের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে আমার বলা হয় গ্রানাম চক্র। গ্রানামের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে কি বলা হয় আমার? গ্রানাম চক্র। এই গ্রানাম চক্রের ভিতরে আমার থাকে ফটোসিনথেটিক ইউনিট। এই ফটোসিনথেটিক তারপর দিকে অর্থাৎ দিবা গ্রানাম চক্র। গ্রানাম এর ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে গ্রানাম চক্র বলে। অর্থাৎ এই গ্রানাম চক্রের মাঝে থাকে আমার ফটোসিনথেটিক ইউনিট, তার ভিতরে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সম্পূর্ণ হয়। তারপরে আমরা শর্করা জাতীয় খাদ্য C6H12O6, অর্থাৎ শর্করা জাতীয় খাদ্য কি? C6H12O6। শর্করা জাতীয় খাদ্য C6H12O6 কি হয়? O6 আমার তৈরি হয়। অর্থাৎ এই শর্করা তৈরি হয়। শর্করা হচ্ছে কি? C6H12O6 কই উৎপন্ন হয়? হচ্ছে ক্লোরোপ্লাস্টের ভিতরে যে গ্রানাম আছে, গ্রানামের ভিতরে যে গ্রানাম চক্র আছে, গ্রানাম চক্রের ভিতরে যে ফটোসিনথেটিক ইউনিট আছে তার ভিতরে হচ্ছে আমার কি? এই শর্করা জাতীয় খাদ্য তৈরি হয়। তুমি ভাবে বর্ণনা দিয়ে দিবা। তারপরে তুমি দিবা গ্রানাম চক্র তো দিলা, তারপরে তুমি দিবা গ্রানাম লেমেলা। কি দিবা? তারপরে বর্ণনা দিবা কার? তারপরে বর্ণনা দিবা গ্রানাম লেমেলা। গ্রানাম লেমেলার বর্ণনা দিবা কি? এবং যে কি কাজ করতেছে? হচ্ছে দুটি নালীকে যুক্ত করে দিচ্ছে। অর্থাৎ বলবা দুটি গ্রানাম পরস্পর যে নালী দ্বারা যুক্ত থাকে তাকে বলা হয় গ্রানাম লেমেলা। অবশেষে তুমি বর্ণনা দিবা যে এই যে ক্লোরোপ্লাস্ট আছে, এই ক্লোরোপ্লাস্টের ভিতরে অংশকে বলা হয় কি? ম্যাট্রিক্স। অর্থাৎ কিভাবে? তারপরে দিবা এই ক্লোরোপ্লাস্টের কাজ কি? উদ্ভিদকে কি করে? সবুজ রং ধারণ করায়, অর্থাৎ সবুজ রং করে। তারপর কি? এই ক্লোরোপ্লাস্ট কিটা করে? খাদ্য তৈরি ক্লোরোপ্লাস্টের ভিতরে কিটা হয়? সংগঠিত হয়। অর্থাৎ যেহেতু এর ভিতরে খাদ্য তৈরি সংগঠিত হয়, তাই এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অঙ্গাণু। কারণ এর ভিতরে খাদ্য তৈরি হয়, শর্করা জাতীয় খাদ্য তৈরি হয়। যদি শর্করা জাতীয় খাদ্য তৈরি না হতো তাহলে আমরা শর্করা জাতীয় কি করতে পারতাম না? পেতাম না। তাই এই অঙ্গটি হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। মনে করো তোমার প্রশ্নের মাঝে আসলো ক্লোরোপ্লাস্টের গঠন বর্ণনা করো। তারপর প্রশ্ন বলবা উদ্ভিদের যে অঙ্গাণু উদ্ভিদকে রঙিন করে, আকর্ষণীয় করে এবং পরাগায়নে সাহায্য করে তাকে প্লাস্টিক করে। প্লাস্টিক হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট কাকে বলে? সবুজ রঙের যে প্লাস্টিক তাকে বলা হয় আমরা কি? ক্লোরোপ্লাস্ট। এখন এই ক্লোরোপ্লাস্টের তারপরে বলবো ক্লোরোপ্লাস্টের গঠন নিচে বর্ণনা করা হলো। তারপরে তুমি সুন্দর করে চিত্রটি আঁকবা। আঁকার পরে তুমি কিভাবে কোনটার নাম কি তুমি দিবা। তারপরে তুমি প্রথমে ঝিল্লির বর্ণনা দিবা, তারপরে গ্রানামের বর্ণনা দিবা, তারপরে গ্রানাম চক্রের বর্ণনা দিবা, তারপরে গ্রানাম লেমেলার বর্ণনা দিবা, অবশ্যই ম্যাট্রিক্স, তারপরে কাজ। এই ৬টি টপিক দিয়ে তুমি বর্ণনা দিবা। তাহলে ৩ থেকে ৩, ৪ থেকে ৪ পেয়ে যাবা
ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তোমার খ নং প্রশ্ন আসতে পারে যে ক্লোরোপ্লাস্টের গঠন বর্ণনা করো। ক্লোরোপ্লাস্ট কি বুঝিয়ে লেখো। হ্যাঁ, তাহলে তো আর চিত্র দিতে হবে না। তুমি ক্লোরোপ্লাস্ট হচ্ছে সবুজ রঙের প্লাস্টিক, এর ভিতরে থাকে কি নানা বহিঃস্তর অন্তঃস্তর এভাবে সাজিয়ে এখানে লিখে দিবা 4-5 লাখ, তাহলে কি তোমার খ নং হয়ে যাবে। আর ক নং আসতে পারে ক্লোরোপ্লাস্ট কাকে বলে, আর গ নং আসবে ক্লোরোপ্লাস্টের গঠন, আর গ নং আসবে ক্লোরোপ্লাস্টের কাজ গণনা করো। এটা যে কোনো একটি বোর্ডে আসতে পারে, এটা হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ওকে।